স্বাগতম। আপনি শুনছেন জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা এক অন্তর্মুখী, দার্শনিক ও রহস্যঘন গল্প অনিশ এর চতুর্থ ও শেষ পর্ব। এই গল্পে মিসির আলি একা এক কেবিনে শুয়ে ভাবছেন, মৃত্যুর পরে যদি সত্যিই কিছু থেকে থাকে তাহলে তা কেমন হবে। চলুন আমরা ডুবে যাই এই গল্পের গভীরে, যেখানে বিজ্ঞান আর পরকাল হাত মিলিয়ে প্রশ্ন তোলে আমাদের অস্তিত্বকে ঘিরে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন গল্পের জন্য ঘণ্টাটি বাজিয়ে রাখুন। আমি প্রাণপণ চেষ্টা করলাম শোক কাটিয়ে উঠতে। প্রবল শোক একবার আসে না, দুবার করে আসে, তাই নাকি নিয়ম। অন্যের কথা জানি না, আমার বেলায় নিয়ম বহাল রইল। 4 মাসের মাথায় মা মারা গেলেন। মা শেষের দিকে খুব চুপচাপ হয়ে গিয়েছিলেন। কারো সঙ্গে কথা বলতেন না, নিজের ঘরে দরজা জানালা বন্ধ করে বসে থাকতেন। মৃত্যুর 2 দিন আগে আমাকে কাছে ডেকে নিয়ে বললেন, আমার বিরুদ্ধে তোর কি কোনো অভিযোগ আছে? আমি বললাম, না। আমার গায়ে হাত দিয়ে স্পষ্ট করে বল। আমি মায়ের গায়ে হাত দিয়ে স্পষ্ট করে বললাম, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। সত্যি? হ্যাঁ, সত্যি। শুধু খানিকটা অভিমান আছে। অভিমান কেন? তোমার জামাই যেমন মনে করে আমার ছেলের বাবা সে নয়, তুমিও তাই মনে করো। মা চৌকে উঠে বললেন, এই কথা কেন বলছিস? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, তুমি রাত দিন এত নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু তুমি কখনো আমার ছেলের কবরের কাছে দাঁড়িয়ে একটু দোয়া পড়নি। তার থেকেই এই ধারণা হয়েছে। বিশ্বাস করো মা, আমি ভালো মেয়ে। মা মারা গেলেন। যতটা কষ্ট পাবো ভেবেছিলাম ততটা পেলাম না, বরং নিজেকে একটু যেন মুক্ত মনে হল। অতি সূক্ষ্ম হলেও স্বাধীনতার আনন্দ পেলাম। মনের এই বিচিত্র অবস্থার জন্যে লজ্জাও পেলাম। মার মৃত্যুর মাসখানিকের মধ্যে আমার মধ্যে মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা গেল। বারান্দায় দাঁড়িয়ে আছি, সন্ধ্যা হয় হয় করছে। হঠাৎ শুনলাম আমার বাচ্চাটা কাঁদছে। ওয়া ওয়া করে কান্না। এটা যে আমার বাচ্চার কান্না তাতে কোনো সন্দেহ রইল না। আমার সমস্ত শরীর কাঁপতে লাগল। এই রকম ঘটনা প্রায়ই ঘটতে লাগল। রাতে ঘুমুতে যাচ্ছি, বাতি নিভিয়ে মশারির ভেতর ঢুকছি, অমনি আমার সমস্ত শরীর ঝনঝন করে উঠল। আমি শুনলাম আমার বাচ্চা গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। আমি ছুটে গেলাম কবরের কাছে। আমার স্বামী এলেন পিছনে পিছনে। তিনি ভীত গলায় বললেন, কি ব্যাপার, কি ব্যাপার? আমি বললাম, কিছু না। কিছু না? তাহলে দৌড়ে চিৎকার করে নিচে নেমে এলে কেন? এমনি এসেছি, কোনো কারণ নেই। তোমার মাথাটা আসলে খারাপ হয়ে গেছে রূপা। বোধহয় হয়েছে। ভালো কোনো ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাও। আচ্ছা, করাবো। এখন তুমি আমার সামনে থেকে যাও। আমি এখানে একা একা খানিকক্ষণ বসে থাকব। কেন? আমার ইচ্ছে করছে তাই। এখন বৃষ্টি হচ্ছে। তুমি অকারণে বৃষ্টিতে ভিজবে? হ্যাঁ। একজন ভালো সাইকিয়াট্রিস্টের সঙ্গে তোমার দেখা করার দরকার। দেখা করব। এখন তুমি যাও। সাইকিয়াট্রিস্টের সঙ্গেও দেখা করলাম। কাউকে জানালাম না, একা একা গেলাম। সাইকিয়াট্রিস্ট বেশ বয়স্ক মানুষ, মাথার চুল ধবধবে সাদা, হাসি খুশি মানুষ। তিনি চোখ বন্ধ করে আমার সব কথা শুনলেন। কেউ চোখ বন্ধ করে কথা শুনলে আমার ভালো লাগে না, মনে হয় কথা শুনছেন না। এর বেলা সেরকম মনে হল না। আমি যা বলার সব বললাম। তিনি চোখ মেলে হাসলেন, সান্ত্বনা দেয়ার হাসি, যে হাসি বলে দেয়, আপনার কিছুই হয়নি, কেন এমন করছেন? সাইকিয়াট্রিস্ট বললেন, কফি খাবেন? আমি বললাম, না। খান, কফি খান। কফি খেতে খেতে আমরা কথা বলি। বেশ, কফি দিতে বলুন। কফি চলে এলো। তিনি বললেন, আপনার ধারণা আপনি আপনার ছেলের কান্না শুনতে পান? ধারণা না, আমি সত্যি সত্যি শুনতে পাই। আপনি কান্না শুনতে পান তার মানে এই না যে আপনার ছেলেরই কান্না। ছোট বাচ্চাদের কান্না একরকম। আমি আমার ছেলের কান্নাই শুনতে পাই। আচ্ছা বেশ, সবসময় শুনতে পান না মাঝে মাঝে পান? মাঝে মাঝে পাই। আগে থেকে কি বুঝতে পারেন যে এখন কান্না শুনবেন? তার মানে কি?
গা শিরশির করে কিংবা মাথা ধরে, যার পরপর কথা শোনা যায়। না, তেমন কিছু না। আপনার মা মারা গিয়েছেন, তার কথা কি শুনতে পান? না। ছোটবেলায় এমন কিছু কি হতো, অর্থাৎ এরকম কান্না বা শব্দ শুনতে পেতেন? না। আপনার সমস্যাটা তেমন জটিল নয়। আপনার ছেলের মৃত্যুজনিত আঘাতে এটা হয়েছে। আঘাত ছিল তীব্র। এতে মস্তিষ্কের ইকুইলিব্রিয়াম খানিকটা ব্যাহত হয়েছে। আপনার কোলে আরেকটা শিশু এলে সমস্যা কেটে যাবে। আপনার যা হয়েছে তা হল জীবনের দুঃখজনক স্মৃতি মনে অবদমিত অবস্থায় আছে। আপনি চলে গেছেন অ্যাংজাইটি স্টেটে, সেখান থেকে নিউরাস্থেনিয়া। আপনার কথা কিছু বুঝতে পারছি না। বোঝার দরকার নেই। এমন কিছু করুন যেন নিজে ব্যস্ত থাকেন। ঘুমের ওষুধ দিচ্ছি। রাতে ঘুমোবার সময় খাবেন, যাতে ঘুমটা ভালো হয়। যখন আবার কান্নার শব্দ শুনবেন, তখন দৌড়ে কবরের কাছে যাবেন না, কারণ কান্নার শব্দ কবর থেকে আসছে না। শব্দ তৈরি হচ্ছে আপনার মস্তিষ্কে। আপনি নিজেকেই নিজে বোঝাবেন, মনে মনে বলবেন, এসব কিছু না, এসব কিছু না, বাড়িটাও ছেড়ে দিন, ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। ডাক্তার সাহেবের ঘর থেকে বের হয়ে বেবি ট্যাক্সি নিয়েছি, ঠিক তখন স্পষ্ট আবার কান্নার শব্দ শুনলাম। আমার বাচ্চাটিই যে কাঁদছে, এতে কোনো সন্দেহ নেই। আমি মনে মনে বললাম, আমি কিছু শুনছি না, আমি কিছু শুনছি না, তাতে লাভ হলো না। সারা পথ আমি আমার বাচ্চার কান্না শুনতে শুনতে বাড়িতে এলাম। আমার স্বামী খুব ভালোভাবে পাশ করলেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান পেয়ে গেলেন। বিশ্ববিদ্যালয়েই তার একটা চাকরি হল। আমরা আমাদের বাড়ি ছেড়ে কলাবাগানে 2 কামরার ছোট একটা ঘর ভাড়া নিলাম। আমি সংসারে মন দেওয়ার চেষ্টা করি। প্রচুর কাজ এবং প্রচুর অকাজ করি। রান্নাবান্না করি, সেলাইয়ের কাজ করি, আচার বানানোর চেষ্টা করি। যে ঘর একবার মোছা হয়েছে, সেই ঘর আবার ভেজা ন্যাকড়ায় ভিজিয়ে দেই। কাজের একটি মেয়ে ছিল, তাকেও ছাড়িয়ে দিলাম। কারণ একটাই, যাতে আমি ব্যস্ত থাকতে পারি। সারাদিন ব্যস্ততায় কাটে। রাতের বেলায়ও আমার স্বামী আমাকে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখেন। শারীরিক ভালোবাসার উন্মাদনা এখন আমার নেই। তবু ভান করি যেন প্রবল আনন্দে সময় কাটছে। আসলে কাটে না। হঠাৎ হঠাৎ আমি আমার বাচ্চার কান্না শুনতে পাই। আমার সমস্ত ইন্দ্রিয় অবশ হয়ে আসে। আমার স্বামী বিরক্ত গলায় বললেন, কি হলো, এরকম করছো কেন? আমি নিজেকে সামলাতে চেষ্টা করি। তিনি তিক্ত গলায় বলেন, এইসব ঢং কবে বন্ধ করবে? আর তো সহ্য হয় না। মানুষের সহ্যের একটা সীমা আছে। আমি কাঁদতে শুরু করি। তিনি কুৎসিত গলায় বলেন, বাথরুমে দরজা বন্ধ করে কাঁদ, সামনে না, খবরদার, চোখের সামনে কাঁদবে না। ভাড়া বাসায় বেশি দিন থাকা আমার পক্ষে সম্ভব হল না। আমি প্রায় জোর করেই নিজের বাড়িতে ফিরে গেলাম, যে বাড়িতে আমার ছোট্ট বাবার কবর আছে। সেই বাড়ি ছেড়ে আমি কি করে দূরে থাকব? নিজের বাড়িতে ফেরার পরপর আলস্য আমাকে জড়িয়ে ধরল। কোনো কাজেই মন বসে না। আমি বেশিরভাগ সময় বসে থাকি আমার বাবুর কবরের পাশে। দোতলার সিঁড়ি থেকে ক্রুদ্ধ চোখে আমাকে দেখেন আমার স্বামী। তার চোখে রাগ ছাড়াও আর যা থাকে, তার নাম ঘৃণা। মাথার যন্ত্রণা পুরোপুরি অগ্রাহ্য করে মিসির আলী তার নোটবই লিখে ভরিয়ে ফেলছেন। রূপার লেখা বারবার করে পড়ছেন। স্বামীর সঙ্গে মেয়েটির সম্পর্ক তিনি ঠিক ধরতে পারছেন না। মেয়েটির এই ভয়াবহ সমস্যায় স্বামীর অংশ কতটুকু তা বের করা দরকার। রূপার পুরো লেখাটা স্বামীর প্রতি ঘৃণা নিয়ে লেখা, তারপরেও বোঝা যাচ্ছে ছেলেটি তার স্ত্রীকে সাহায্য করার চেষ্টা করছে। সাইকাইট্রিস্টের কাছে নিয়ে গিয়েছে। সাইকাইট্রিস্টের কথা মতো আলাদা বাসা ভাড়া করেছে। মিসির আলী তার নোটবইতে লিখলেন, আমাকে ধরে নিতে হবে মেয়েটি মানসিক দিক দিয়ে সুস্থ নয়। সে পৃথিবীকে তার অসুস্থ মানসিকতা নিয়ে দেখছে এবং বিচার করছে। স্বামীকেও সে একইভাবে দেখছে। সে তার স্বামীর ছবি যেভাবে এঁকেছে, তাতে তাকে ঘৃণ্য মানুষ বলে মনে হচ্ছে। অথচ এই মেয়ে তার মার ছবি এঁকেছে গভীর মমতায়। মার ছবি এত মমতায় আঁকা সত্ত্বেও মায়ের ভয়াবহ রূপ বের হয়ে এসেছে। আমার কাছে জয়নাল ছেলেটিকে হৃদয়বান ছেলে বলেই মনে হচ্ছে। এই ছেলে দুজন নিঃসঙ্গ মহিলাকে আনন্দ দেওয়ার জন্যে হাসির গল্প করে।
তাদের হাসাতে চেষ্টা করে। ছেলেটি দৃঢ়ভাবে বিশ্বাস করে তার স্ত্রীর সন্তানটি তার নয়। তারপরেও সে স্ত্রীকে গ্রহণ করেছে, ভালোভাবেই গ্রহণ করেছে, এবং বলছে মেয়েটা ভালো। রূপা শিশুর কান্না শুনছে। এটা কেন হচ্ছে বোঝা যাচ্ছে না। মিসির আলি নোটবইতে কবে কবে কান্না শোনা গেল তা লিখে রাখতে শুরু করলেন। এর থেকে যদি কিছু বের হয়ে আসে। স্যার, টেইন দেখা আসছি। মিসির আলি লেখা থামিয়ে অবাক হয়ে বললেন, কি দেখে এসেছ? টেইন, রেলগাড়ি। আপনি বললেন রেলগাড়ি দেখতে? চলন্ত রেলগাড়ি কি রঙে দেখা যায় দেখতে কইলেন, দেখলাম। কি দেখলে? কালো দেখা যায়? জি না, সবুজ দেখা যায়। সবুজ জিনিস চলন্ত অবস্থায় যেমন সবুজ, থামন্ত অবস্থায়ও সবুজ। এইটা হইল আপনার সাধারণ কথা। মিসির আলি চিন্তিত মুখে বললেন, সাধারণ ব্যাপারেও মাঝে মাঝে কিছু অসাধারণ জিনিস থাকে বুঝলু। সেই অসাধারণ জিনিস খুঁজে বের করতে আমার ভালো লাগে। সারা জীবন তাই খুঁজেছি। কখনো পেয়েছি, কখনো পাইনি। চলন্ত ট্রেন তোমাকে দেখতে বললাম কেন জানো? জি না। আমি লক্ষ্য করেছি উড়ন্ত টিয়া পাখি কালো দেখা যায়। সবুজ রং গতির কারণে কালো হয়ে যায় কিনা সেটাই আমার দেখার ইচ্ছা ছিল। উড়ন্ত টিয়া পাখি কালো দেখা যায় জানতাম না স্যার। আমিও জানতাম না, দেখে অবাক হয়েছি। আচ্ছা বজলু, তুমি যাও, আমি এখন জরুরি একটা কাজ করছি, একটি মেয়ের সমস্যা নিয়ে ভাবছি। বজলু বলল, গৌরীপুর থাইক্কা ডাক্তার সাহেব আসছেন, আপনারে দেখতে চান। এখন দেখা হবে না, আপনার মাছা ধরার বিষয়ে কথা বলতে চান। এখন কথাও বলতে পারব না, আমি ব্যস্ত, অসম্ভব ব্যস্ত। বজলু মানুষটার মধ্যে ব্যস্ততার কিছু দেখল না। কাত হয়ে বিছানায় পড়ে আছে, হাতে একটা খাতা, এর নাম ব্যস্ততা। বজলু মাথা চুলকে বলল, রাতে কি খাবেন স্যার? চা খাব। ভাত তরকারির কথা বলতেছিলাম। হাঁস খাইবেন স্যার? অবশ্য বর্ষাকালে হাঁসের মাংসে কোনো টেস্ট থাকে না। হাঁস খেতে হয় শীতকালে, নতুন ধান ওঠার পরে। নতুন ধান খাওয়ার কারণে হাঁসের শরীরে হয় চর্বি। তুমি এখন যাও বজলু। মিসির আলি খাতা খুললেন। আমার স্বামী এমএস ডিগ্রি করার জন্যে আজ সকালে টেক্সাস চলে গেলেন। টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে গেলেন। যাবার টিকিট আমি করে দিলাম। তিনি বললেন, আমি 6 মাসের মধ্যে তোমাকে নিয়ে যাব, তুমি পাসপোর্ট করে রাখো। আমি বললাম, আমাকে নিতে হবে না, আমি ঢাকা ছেড়ে কোথাও যাব না। ঢাকা ছেড়ে যাওয়াই তোমার উচিত। কোনটা আমার উচিত, কোনটা উচিত নয় তা আমি বুঝব। তোমার হাজব্যান্ড হিসাবে আমারও বোঝা উচিত। অনেক বুঝেছ, আর না। তুমি কি বলতে চাচ্ছ স্পষ্ট করে বলো। যা বলতে চেয়েছি স্পষ্ট করেই বলেছি। তুমি কি আমার সঙ্গে বাস করতে চাও না? আমি একটু সময় নিলাম, খুব বেশি না, কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডকেই মনে হলো অনন্তকাল। তারপর তার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললাম, না। কি বললে? বললাম, না। ও আচ্ছা। আমার স্বামী ভদ্রলোক অনেকক্ষণ তার মুখে বিস্ময়ের ভাব ধরে রাখল, তারপর আবার বলল, ওহ আচ্ছা। আমি বললাম, আমি যে তোমার সঙ্গে বাস করতে চাচ্ছি না তা কি তুমি বুঝতে পারোনি? না, পারিনি। আমি হাসলাম। তিনি বলল, তোমার টাকাটা আমি পৌঁছেই পাঠিয়ে দেব, দেরি করব না। দেরি করলেও অসুবিধা নেই, না পাঠালেও ক্ষতি নেই। আমার যা আছে তা আমার জন্যে যথেষ্ট। তুমি কি আবার বিয়ে করবে? জানি না, করতেও পারি, করার সম্ভাবনাই বেশি। যদি বিয়ে করবে বলে ঠিক করো তাহলে অবশ্যই সেই ভদ্রলোককে আগেভাগে জানিয়ে দিও যে তোমার মাথার ঠিক নেই, তুমি অসুস্থ একজন মানুষ। আমি জানাবো। উনি চলে যাবার পর আমি পুরোপুরি একা হয়ে গেলাম। নিজেকে ব্যস্ত রাখার অনেক চেষ্টা করলাম। পুরনো বন্ধুদের খুঁজে বের করে আড্ডা দিই, মহিলা সমিতিতে নাটক দেখি, বই পড়ি, রাতে কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যাই। এক রাতের কথা, 20 মিলিগ্রাম ইউনিক ট্রিন খেয়ে ঘুমিয়েছি। ঘুমের মধ্যেই মনে হলো আমার ছেলেটা আমার পাশে শুয়ে আছে, তার গায়ের গন্ধ পাচ্ছি, সেই অদ্ভুত গন্ধ যা শুধু শিশুদের গায়েই থাকে। এক একজনের গায়ে এক এক রকম গন্ধ, যা শুধু মায়েরাই আলাদা করতে পারেন। আমি ছেলের মাথায় হাত রাখলাম। মাথা ভর্তি চুল, রেশমের মতো নরম কোকড়ানো চুল। ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসলাম। কোথাও কেউ নেই, থাকার কথাও নয়। স্বপ্ন তো স্বপ্নই।
কিন্তু সেই স্বপ্ন এত স্পষ্ট, সত্যের এত কাছাকাছি। তৃষ্ণা পেয়েছিল। ঠান্ডা পানির জন্যে খাবার ঘরে গিয়েছি, ফ্রিজের দরজায় হাত রেখেছি। আর ঠিক তখন শুনলাম আমার ছেলে আমাকে ডাকছে, মা, মা। এতদিন শুধু কান্নার শব্দ শুনেছি, আজ প্রথম তাকে কিছু বলতে শুনলাম। আমার সমস্ত শরীর শক্ত হয়ে গেল, মনে হলো মাথা ঘুরে পড়ে যাব। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় ডাকলাম, ও খোকা, খোকা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? কি আশ্চর্য কাণ্ড! আমার ছেলে জবাব দিল, স্পষ্ট বলল, হুম। তুই কোথায় খোকা? খোকা, তুই কোথায়? তুই কোথায়? আরেকবার আমাকে ডাকতো, আর মাত্র একবার। আমার ছেলে আমাকে ডাকল, মা, মা। আমি সহ্য করতে পারলাম না, অচেতন হয়ে পড়ে গেলাম। আমি জানি এর সবটাই মায়া, এক ধরনের বিভ্রম। আমার মাথা এলোমেলো হয়ে আছে, দুঃখে কষ্টে যন্ত্রণায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই আমাকে পাগলা গারদে ঢুকিয়ে দেবে। একটা নির্জন ঘরে আটকা থাকব, নিজের মনে হাসব, কাঁদব, গায়ের কাপড়ের কোনো ঠিক থাকবে না। অ্যাটেন্ডেন্টদের কেউ কেউ আমার গায়ে হাত দিয়ে আনন্দ পাবে, আমার কিছুই করার থাকবে না। এই সময় আমার এক বান্ধবী রেণুকা বলল, বুড়ি, তুই ছবি করবি? আমার মামা ছবি বানাচ্ছেন, অল্প বয়সে সুন্দরী নায়িকা খুঁজছেন, তোকে দেখলে হাতে আকাশের চাঁদ পাবেন, তুই এত সুন্দর। আমি বললাম, আমার ধারণা আমি সুন্দর? সে বলল, পৃথিবীর 4 জন রূপবতীর মধ্যে তুই একজন। সেই 4 জনের নাম শুনবি? তুই, তারপর হেলেন অফ ট্রয়েল, কুইন অফ সেবা, ক্লিওপেট্রা। তুই রাজি থাকলে মামাকে বলে দেখি। আমি তো অভিনয় জানি না। বাংলাদেশি ছবিতে অভিনয় করার প্রথম এবং একমাত্র যোগ্যতা হচ্ছে অভিনয় না জানা। তুই অভিনয় জানিস না শুনলে মামা আনন্দে লাফাতে থাকবে। করবি অভিনয়? করব। চল, এক্ষুনি তোকে মামার কাছে নিয়ে যাই। প্রথম ছবি হিট করল, দ্বিতীয় ছবি হিট করল, তৃতীয়টা হলো সুপারহিট। ছবি করা তো কিছু না, নিজেকে ব্যস্ত রাখা। ডাবল শিফট কাজ করি, অমানসিক পরিশ্রম। রাতে ঘুমের ওষুধ খেয়ে মরার মতো ঘুমাই। অনেকদিন ছেলের কান্না শুনি না, কথা শুনি না। মনে হলো আমার মনের অসুখটা কেটে গেছে। এতে আনন্দিত হবার কথা, তা হই না। আমার ছেলের গলা শোনার জন্যে ভূষিত হয়ে থাকি। তারপর একদিন তার কথা শুনলাম। জায়া জননী ছবির ডাবিং হচ্ছে, পর্দায় ঠোঁট নাড়া দেখে ভয়েস দেওয়া। একটা বাক্য কিছুতেই মেলাতে পারছি না। ক্লোজ আপে ধরা আছে বলে ফাঁকি দেওয়ার উপায় নেই। ঠোঁট মেলানোর চেষ্টা করতে করতে মহা বিরক্ত বোধ করছি। ডিরেক্টর বললেন, কিছুক্ষণ রেস্ট নাও রূপা, চা খাও, 10 মিনিট টি ব্রেক। আমি আমার ঘরে চলে এলাম। নায়িকাদের জন্য আলাদা একটা ঘর থাকে, সেখানে কারও প্রবেশাধিকার নেই। আমি একা একা চা খাচ্ছি। হঠাৎ আমার ছেলের গলা শুনলাম। প্রায় 2 বছর পর শুনছি, কিন্তু এত স্পষ্ট, এত তীব্র। আমার শরীর ঝনঝন করে উঠল। মা, ও মা। কি খোকা, তুমি কি করো? চা খাচ্ছি। তুমি কোথায়? তুই কোথায় খোকা? তুই কোথায়? এইখানে। কি করছিস? খেলছি। ও খোকা, খোকা। কি? খোকা, খোকা। কাছে আয়। আমার ছেলে কাঁদতে শুরু করল। তারপর সব আবার চুপচাপ হয়ে গেল। আমি ঘর থেকে বের হয়ে ডিরেক্টরকে বললাম, আজ আর কাজ করব না, আমাকে বাড়ি পৌঁছে দিন। আমার ভয়ঙ্কর খারাপ লাগছে। সেই রাতে আমি একগাদা ঘুমের ওষুধ খেলাম, মরবার জন্যই খেলাম। ডাক্তার আমাকে বাঁচিয়ে তুললেন। মিসির আলী খাতা বন্ধ করে ডাকলেন, বজলু। বজলু ছুটে এলো। মিসির আলী বললেন, আমার ঢাকা যাওয়া দরকার। এখন যদি রওনা দিই তাহলে কতক্ষণে ঢাকা পৌঁছব? বজলু হতভম্ব হয়ে বলল, এখন কি যাইবেন? রাত 10টা বাজে। গৌরীপুর থেকে ঢাকা যাবার কোনো ট্রেন কি নেই? যে ট্রেন শেষ রাতে ছাড়ে? চল রওনা দিয়ে দিই। স্যার, আপনার মাথাটা খারাপ। কিছুটা খারাপ তো বটেই। জ্যোৎস্না রাত আছে, জ্যোৎস্না দেখতে দেখতে যাব। সত্যি যাইবেন? হ্যাঁ, সত্যি যাব।
একটি দুঃখী মেয়ের সঙ্গে দেখা করা দরকার, খুব দরকার। রূপা অবাক হয়ে তাকিয়ে আছে। মিসির আলি বললেন, এমন করে তাকাচ্ছ কেন? চিনতে পারছ না? পারছি, তোমার খাতা ফেরত দিতে এসেছি। সবটা পড়িনি, অর্ধেকের মতো পড়েছি। সবটা পড়েননি কেন? সবটা পড়ার প্রয়োজন বোধ করিনি। আমার যা জানার তা জেনেছি। তুমি শান্ত হয়ে আমার সামনে বসো, আমার যা বলার বলবো। আমি যখন কথা বলবো তখন আমাকে থামাবে না, চুপ করে শুনে যাবে। রূপা কিছু বলল না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসির আলি বললেন, তোমার খাতা পড়ে প্রথম যে ব্যাপারটায় আমার খটকা লেগেছে তা হচ্ছে, তোমার ছেলের কবর গোরস্থানে কেন হল না? কেন তোমার বাড়িতে হল? তোমার মা এই কাজটি কেন করলেন? যে মহিলা স্বামীর স্মৃতিচিহ্ন রাখেন না, সেই মহিলা তার নাতির স্মৃতিচিহ্ন ধরে রাখার চেষ্টা কেন করবেন? রহস্যটা কি? দ্বিতীয় খটকা, তোমার মা ধর্মপ্রাণ মহিলা। তিনি তোমার ছেলের কবরের কাছে দাঁড়িয়ে কখনো দোয়া দরুদ পড়েন না। এর মানে কি? এটা কি তাহলে কবর না? মেয়ে ভোলানোর চেষ্টা? গোরস্থানে কবর দিতে হলে ডেথ সার্টিফিকেট লাগে। তার কাছে ডেথ সার্টিফিকেট ছিল না, কারণ বাচ্চাটি মরেনি। তুমি নিজেও তোমার মৃত শিশু দেখনি। ব্যাপারটা কি এরকম হতে পারে না যে তোমার মা দেখলেন তোমাদের বিয়ে টিকিয়ে রাখতে হলে বাচ্চাটিকে মৃত ঘোষণা করাই সবচেয়ে ভালো বুদ্ধি? বাচ্চাটিকে দূরে সরিয়ে দিতে তার খারাপ লাগল না, কারণ তিনিও খুব সম্ভব তোমার স্বামীর মধ্যেই বিশ্বাস করেছেন এই শিশুর বাবা তোমার স্বামী নন। তোমার মা মানসিকভাবে অসুস্থ একজন মহিলা, তার পক্ষে এরকম মনে করাই স্বাভাবিক। এখন আসছি তুমি যে শিশুর কথা শুনতে পাচ্ছ সেই ব্যাপারটিতে। শিশুর সঙ্গে মায়ের টেলিপ্যাথিক যোগাযোগ মোটামুটিভাবে স্বীকৃত। তুমি তারিখ দিয়ে দিয়ে সব লিখেছ বলে আমার খুব সুবিধা হয়েছে। আমি লক্ষ্য করলাম শুরুতে তুমি শুধু কান্না শুনতে। প্রথম যখন মামা ডাক শুনলে, হিসেব করে দেখলাম শিশুটির বয়স তখন 1 বছর। 1 বছর বয়সী শিশুরা মা ডাকতে শেখে। তোমার লেখা থেকে তারিখ দেখে হিসেব করে বের করলাম তোমার ছেলে পুরো বাক্য যখন বলছে তখন তার বয়স 3। এই বয়সে বাচ্চারা ছোট ছোট বাক্য তৈরি করে। আশ্চর্যজনক হলেও সত্যি যে তোমার সঙ্গে তোমার ছেলের এক ধরনের যোগাযোগ হয়েছে। পুরো ব্যাপারটা প্যারানর্মাল সাইকোলজির বিষয় এবং রহস্যময় জগতের অসাধারণ একটি উদাহরণ। আমার ধারণা, একটু চেষ্টা করলেই তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে। এত বড় একটা কাজ তোমার মা একা করতে পারেন না, তাকে কারো না কারো সাহায্য নিতে হয়েছে। তোমাদের বাড়ির দারোয়ান, কাজের মেয়ে, এদের কাছ থেকে সাহায্য পেতে পারো। পুলিশকে খবর দিতে পারো। বাংলাদেশের পুলিশের গোয়েন্দা বিভাগ ইচ্ছা করলে অসাধ্য সাধন করতে পারে। তারপরেও যদি কাজ না হয়, তুমি তোমার টেলিপ্যাথিক ক্ষমতা ব্যবহার করো। ছেলের কাছ থেকেই জেনে নাও সে কোথায় আছে। রূপা একদৃষ্টিতে তাকিয়ে আছে। মিসির আলি বললেন, কিছু বলবে? রূপা না সূচক মাথা নাড়ল। মিসির আলি বললেন, আজ উঠি। ধাক্কা সামলাতে তোমার সময় লাগবে। সাহস হারিও না, মন শক্ত রাখো। যাই। রূপা কোনো উত্তর দিল না, মূর্তির মতো বসে রইল। 1 মাস পরের কথা। মিসির আলির শরীর খুব খারাপ করেছে। তিনি তার ঘরেই দিনরাত শুয়ে থাকেন। হোটেলের একটি ছেলে তাকে হোটেল থেকে খাবার দিয়ে যায়। বেশিরভাগ দিন সেই সব খাবার মুখে দিতে পারেন না। প্রায় সময়ই অসহ্য মাথার যন্ত্রণায় ছটফট করেন। এই রকম সময়ে তিনি একটি চিঠি পেলেন। হাতের লেখা দেখেই চিনলেন, রূপার চিঠি। রূপা লিখেছে, শ্রদ্ধাস্পদেষু, আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি। সে এখন আমার সঙ্গেই আছে। আপনার সামনে আসার সাহস আমার নেই। আমি জানি আপনাকে দেখে চিৎকার করে কেঁদে কেঁদে একটা কাণ্ড করব, আপনাকে বিব্রত করব। আমি কোনোদিনই আপনার সামনে যাব না। শুধু একদিন আমার ছেলেটাকে পাঠাবো। আপনি তার একটি নাম দিয়ে দেবেন এবং তার মাথায় হাত দিয়ে একটু আদর করবেন। আপনার পুণ্য স্পর্শে তার জীবন হবে মঙ্গলময়। আমি শুনেছি আপনার শরীর ভালো না, কঠিন অসুখ বাঁধিয়েছেন। আপনি চিন্তা করবেন না। একজন দুঃখী মার হৃদয়ে আপনি আনন্দে পূর্ণ করেছেন। তার প্রতিদান আল্লাহকে দিতেই হবে। আমি আল্লাহর কাছে আপনার আয়ু কামনা করেছি। তিনি আমার প্রার্থনা শুনেছেন। মাথার তীব্র যন্ত্রণা নিয়েও তিনি হাসলেন। মনে মনে বললেন, বোকা মেয়ে, প্রকৃতি প্রার্থনার বশ নয়। প্রকৃতি প্রার্থনার বশ হলে পৃথিবীর চেহারাই পাল্টে যেত। পৃথিবীর জন্যে প্রার্থনা তো কম করা হয়নি। মিসির আলি টিয়া পাখির বিষয়টি নিয়ে ভাবতে বসলেন।
উড়ন্ত টিয়া পাখি কালো দেখায় কেন? কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা, মাথার তীব্র যন্ত্রণা ভুলে থাকার ছেলেমানুষী এক চেষ্টা। এই ছিল অনিশের চতুর্থ ও শেষ পর্ব। মিসির আলির চিন্তার এক নিঃসঙ্গ রাত, যেখানে মৃত্যু, দর্শন এবং রহস্য এক সুরে মিশে যায়। হুমায়ুন আহমেদের লেখার ধারায় আমরা আবারও পেলাম এক প্রশ্নবোধক আর ছায়াঘেরা যাত্রা। আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা ফিরে আসছি আরেকটি চমৎকার বাংলা গল্প নিয়ে। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ভালো থাকুন, সাহিত্যের সঙ্গে থাকুন।